নমস্কার, নেশন টাইমে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজা বন্দ্যোপাধ্যায়। রাত পোহালেই ফের ভোট, নির্বাচন। আমাদের রাজ্যে ৬টি বিধানসভা আসনে উপনির্বাচনের পাশাপাশি গোটা দেশের ১৫টি রাজ্যের ৪৬টি বিধানসভা আসনে উপনির্বাচন। ঝাড়খণ্ডে দ্বিতীয় দফায় বিধানসভা নির্বাচন ৩৩টি আসনে। আর আমরা যে রাজ্য নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো মহারাষ্ট্রের ২৮৮ আসনের প্রত্যেকটাতেই এক দফাতেই পুরো ভোট আগামীকাল। ২৮৮ আসনে, যেখানে ম্যাজিক ফিগার হচ্ছে ১৪৫। কেন মহারাষ্ট্র নিয়ে আমরা আলোচনা করব? আমাদের সঙ্গে অতিথি হয়ে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক প্রদীপ চট্টোপাধ্যায় রয়েছেন। আমরা তার আগে ঠিক মহারাষ্ট্রের ছবিটা আপনাদের একটু জানিয়ে দেব, আরও একবার মনে করিয়ে দেব যে পালা বদল, দল বদল, শিবির বদল, রাজনৈতিক পালা বদলে এই ৫ বছরে বোধহয় রেকর্ড করে ফেলেছে মহারাষ্ট্র। কীরকম যদি আমরা আরও একবার দেখে নিই চিত্রটা। ২০১৯-এ এর আগের বার যখন ৫ বছর আগে বিধানসভা নির্বাচন হয়, নির্বাচনের আগে একদিকে কী ছিল? একদিকে এনডিএ শিবির, যাতে উদ্ধব ঠাকরের শিবসেনা এবং বিজেপি, একেবারে ১৯৯৯ থেকে শিবসেনা এনডিএর শরিক, বিজেপির শরিক এনডিএ শিবিরের সঙ্গী। তো একদিকে শিবসেনা এবং বিজেপি, অন্যদিকে শরদ পাওয়ারের এনসিপি, কংগ্রেস, এই দুই পক্ষই মোটামুটি দুটো শিবিরে। নির্বাচন হলো, দেবেন্দ্র ফডনবিস মুখ্যমন্ত্রী হলেন বিজেপির, যেখান থেকে টালমাটাল ব্যাপারটা শুরু। কারণ এতদিন পর্যন্ত প্রথম দিকে ১৯৯৯ যখন এনডিএ তৈরি হয়, তখন কিন্তু মহারাষ্ট্রে বিজেপি ছিল ছোট ভাই, শিবসেনা ছিল বড় ভাই। অর্থাৎ শিবসেনা বেশি আসনে জিতত, বিজেপি কম আসনে জিতত। কিন্তু তারপর থেকে কিন্তু অবস্থাটা ধীরে ধীরে পাল্টাতে থাকে। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর মূলত ২০১৪ সালে সেখানে বিজেপির হোল্ড বা শক্তি কিন্তু আরও বাড়ে, যার ফলে ২০১৯-এর নির্বাচনে বিজেপি সেখানে একক বৃহত্তম দল হয়, ১০২খানা আসন তারা পায়। কিন্তু একই সংখ্যক আসনে লড়ে শিবসেনা, উদ্ধব ঠাকরের শিবসেনা কিন্তু প্রায় পায় ৫৬টির মতো আসন, অর্থাৎ প্রায় অর্ধেক। সেক্ষেত্রে বিজেপি কিন্তু এবার আর উদ্ধব ঠাকরের হাতে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি হয়নি, তারা দেবেন্দ্র ফডনবিসকে মুখ্যমন্ত্রী করে। কিন্তু তারপরই কলকাঠি নাড়েন শরদ পাওয়ার এবং উদ্ধব ঠাকরে যেটা করেন, সরাসরি শিবির বদল করলেন। তিনি দীর্ঘদিনের এনডিএ শরিক, এনডিএ শিবির ছেড়ে সরাসরি চলে এলেন উল্টো দিকে, হাত মেলালেন কংগ্রেস এবং এনসিপির সঙ্গে। তৈরি হলো মহা বিকাশ আঘাড়ি, একটা নতুন জোট, যেখানে উদ্ধব ঠাকরের শিবসেনা, কংগ্রেস রয়েছে, এনসিপির শরদ পাওয়ারের এনসিপি রয়েছে। তারা আবার উদ্ধব ঠাকরেকে মুখ্যমন্ত্রী করা হলো। কিন্তু সেই সুখও মহাবিকাশ আঘাড়ির কপালে বেশি দিন সহ্য হলো না। উদ্ধব ঠাকরের শিবসেনার ছেড়ে অধিকাংশ, প্রায় ৪০-এর কাছাকাছি বিধায়ক নিয়ে একনাথ শিন্ডে চলে গেলেন বিজেপি শিবিরে, তিনি যোগ দিলেন এনডিএতে। অন্যদিকে এনসিপির যে প্রায় অধিকাংশ বিধায়ক, সেখানেও প্রায় ৩৮ জন বিধায়ক নিয়ে শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার, তিনিও এনসিপি ছেড়ে চলে গেলেন এনডিএ শিবিরে। এবং সেখানে একনাথ শিন্ডের শিবসেনা, অজিত পাওয়ারের এনসিপি এবং বিজেপি, তারা হাত মিলিয়ে তৈরি করলেন মহাজুটি, আরেকটা শিবির, এবং একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী হলেন। এই যে রাজনৈতিক পালাবদলের যে নজির, এটা তো প্রায় গণতন্ত্রকে নিয়ে মশকরা। আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপ চট্টোপাধ্যায়, অতিথি হিসেবে রাজনৈতিক বিশ্লেষক। প্রদীপবাবু, আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। প্রদীপবাবু, অনেকগুলো ইস্যুই আছে মহারাষ্ট্রের মতো একটা রঙিন জটিল নির্বাচন। কম সময়ের মধ্যে আস্তে আস্তে যে কটা ইস্যু ধরা যায় সেটা আমরা আসবো এক এক করে। কিন্তু প্রথমেই আপনার কাছে যে বিষয়টা রাখলাম, যে ৫ বছরের মধ্যে তিনজন মুখ্যমন্ত্রী, দেবেন্দ্র ফডনবিস, উদ্ধব ঠাকরে, একনাথ শিন্ডে, মানুষ রায় দিচ্ছেন এক কথা ভেবে, আর এরা সেই মানুষের রায়কে নিয়ে নিজেদের ইচ্ছে মতো, নিজেদের স্বার্থ অনুযায়ী শিবির বদল করে যাচ্ছেন ক্ষমতায় থাকার জন্য। এটা কি সত্যিই মানুষের রায় নিয়ে ছেলে খেলা নয়? আপনার কি মত? দেখুন, আমরা এই যে মহারাষ্ট্রের যে চিত্রটা আপনি এক্ষুনি দেখালেন, এবং আগামীকাল ভোট পর্ব হতে চলেছে, অত্যন্ত একটা জটিল জায়গা। তার কারণ মহারাষ্ট্রে এখন আপনি যেভাবে বললেন, এবং যেটা সত্যি, প্রায় 6টা রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে লড়ছে। এনসিপির দুটো গোষ্ঠী, শরদ পাওয়ার, অজিত পাওয়ার, আপনার যে দুটো গোষ্ঠী, বিজেপি রয়েছে, কংগ্রেস রয়েছে।
ফলে এইখানে সাধারণ মানুষের কাছে আজকে একটা জটিল হয়ে গেছে যে কাকে ছেড়ে কাকে বাঁচবে। তার কারণ সাধারণত মহারাষ্ট্রে যে ভোটটা হতো সেটা হচ্ছে শিবসেনা বনাম কংগ্রেস, এবং শিবসেনার সঙ্গে বিজেপি থাকতো এবং তারপরে তার সাথে কংগ্রেসের এইটাই লড়াই সাধারণ মানুষ দেখে এসেছিল। কিন্তু গত 5 বছরে যে চিত্রটা হয়েছে সেটা হচ্ছে যে সাধারণ মানুষের যে রায়দানের পরে বিজেপি বরঞ্চ আমি বলবো যে বিভিন্ন রাজ্যে এবং মহারাষ্ট্রেও তারা চেষ্টা করেছে যে কিভাবে ক্ষমতা ধরে রাখার আরো বড় প্রচেষ্টা করা যায়। কিন্তু এতে আমার মনে হয় না যে সাধারণ মানুষ তারা খুব একটা চিন্তিত। কেন জানেন তো? তার কারণ সাধারণ মানুষের কাছে 30টা এমএলএ একদিক থেকে আরেক দিকে গেল বা এলো, তার কারণ এমএলএদের না নিজস্ব কোনো বক্তব্য নেই। তারা যদি শিবসেনায় থাকতো তাহলে শিবসেনার সুপ্রিমো যা বলতো সেটাই, আবার বিজেপিতে যদি আসে বিজেপি সুপ্রিমো যা বলবে সেটাই। ফলে সাধারণ মানুষ আজকে দেখবেন যে এই যে 2024-এর লোকসভা নির্বাচন, যেখানে অনেকটাই শরদ পাওয়ার মানে পুরনো এনসিপি, পুরনো শিবসেনা, উদ্ধব ঠাকরের তাদেরকেই মানুষ বেশি ভোট দিয়েছে। ও একেবারে আপনাকে নতুন যদি পরিসংখ্যানটা বলি, মোট 48টা আসনের মধ্যে এই যে মহাবিকাশ আঘাড়ি তারা কিন্তু 30টা আসন পেয়েছিল, এনডিএ শিবির পেয়েছিল 17টা আসন। আপনি যেমনটা বলছিলেন, বলুন। হ্যাঁ, এবং এই এই জায়গা থেকেই আমি বলছি যে 2024-এর নির্বাচনের পরে কিন্তু আবার বিজেপি খানিকটা কোমর বেঁধে নেমেছে, এবং একনাথ সিন্ডের সরকার আবারও ওই যেটা এখন খুব চলছে আর কি, মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্প, টাকা পয়সা দেওয়া, এগুলো আবার চালু করেছে। ফলে এই মুহূর্তে একটা আমরা বলতে পারি যে কাটায় কাটায় টক্কর চলছে, যেখানে উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ার তারা নির্ভর করছে মানুষের আবেগের ওপর, ইমোশন। আর অন্যদিকে একনাথ শিন্ডে বা দেবেন্দ্র ফডনবিস যে বিজেপি এবং অন্য একটা গোষ্ঠী শিবসেনার, তারা কিন্তু নির্ভর করছে যে মানুষের কাছে তারা কতটা জনপরিষেবা পৌঁছে দিয়েছে তার উপরে। এবং এইখানে হয়তো কোথাও গিয়ে কংগ্রেস কিন্তু, সাধারণ ভারতের যে জাতীয় কংগ্রেস, তাদের মধ্যে যে জোট হয়েছে শিবসেনার সঙ্গে, উদ্ধব ঠাকরে এবং এনসিপির সঙ্গে, সেই জোটে কিন্তু কংগ্রেস দেখবেন যে অনেক বেশি আসনে লড়াই করছে, যেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তার কারণ যদি বিজেপি এবং একনাথ শিন্ডেদের হারাতে হয় তাহলে বোঝাই যাচ্ছে যে কংগ্রেসকে বেশি আসন জিততে হবে। তার কারণ কংগ্রেস বেশি আসনে আছে, তারপরে উদ্ধব ঠাকরে শিবসেনা, এবং তারপরে হচ্ছে প্রদীপবাবু, আপনার এই শরদ কথার পাওয়ার। সূত্র ধরেই আমি যদি আসনকে কত আসনে লড়ছে সেই সংখ্যাটা একবার বলে দিই দর্শকদেরও। সেটা হচ্ছে যে মহাজুটিতে 288 আসনের মধ্যে বিজেপি লড়ছে 148 আসনে, একনাথ শিন্ডের শিবসেনা তারা লড়ছে 80টি আসনে, এবং অজিত পাওয়ারের এনসিপি তারা লড়ছে 53টি আসনে। বাদবাকি আর 5টি আসন ছোটোখাটো দলগুলোর জন্য ছেড়ে রেখে দেওয়া হয়েছিল। অন্যদিকে মহাবিকাশ আঘাড়ি, প্রদীপবাবু আপনি ঠিক যেমনটা বললেন, সব থেকে বেশি আসনে কিন্তু কংগ্রেসই লড়ছে। কংগ্রেস লড়ছে 101টি আসনে, সেখানে উদ্ধব ঠাকরের শিবসেনা অনেকটাই কাছাকাছি 94টি আসনে, এবং শরদ পাওয়ারের এনসিপি তারা লড়ছে 88টি আসনে। বলুন প্রদীপবাবু। হ্যাঁ, ফলে এখানেই আমার মনে হয় যে অন্যান্য কয়েকটি রাজ্যের যে নির্বাচন হলো, বিধানসভা নির্বাচন 2024-এর পরে, সেখানে কিন্তু আমরা দেখলাম যে কংগ্রেস তারা যে আঞ্চলিক রাজনৈতিক দলগুলোকে কোথাও যেন একটুখানি জায়গা ছাড়তে দ্বিধা করছে। ফলে আজকে এখানে পরিষ্কার যে শিবসেনা হচ্ছে মেন প্লেয়ার, মানে উদ্ধব ঠাকরে শিবসেনা গোষ্ঠী হোক আর একনাথ শিন্ডে শিবসেনা গোষ্ঠী হোক, কিন্তু দেখবেন দুটো জাতীয় দল অর্থাৎ বিজেপি এবং জাতীয় কংগ্রেস কোথাও গিয়ে শিবসেনার বাইরে নিজেদের উপস্থিতিটা জাহির করতে চাইছে, এবং আমার মনে হয় সেটা কিন্তু খুব একটা রিস্কি স্ট্র্যাটেজি, তারা খুব রিস্ক নিচ্ছেন। তার কারণ মানুষ কিন্তু ওখানে সাধারণভাবে শিবসেনাটা কার, উদ্ধব ঠাকরে আসল উত্তরাধিকার না একনাথ শিন্দে, এই বিষয়ে একটা ফয়সলা তারা আগামীকাল কিন্তু করতে পারেন। এবং সেখানে আমার মনে হয়েছিল যে দুটো যে বড় রাজনৈতিক দল তাদেরকে উচিত ছিল যে এই শিবসেনার যে দুটো গোষ্ঠী তাদের জোটের মধ্যে যারা আছেন তাদেরকে বেশি আসন দেওয়া, সেটা দেয়নি। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, মহারাষ্ট্র নিজে কিন্তু আবার বিভিন্ন অঞ্চলে বিভক্ত, এবং সেই অঞ্চলগুলোর মানে উত্তর মহারাষ্ট্র বা মধ্য মহারাষ্ট্র, দক্ষিণ মহারাষ্ট্র, এই অঞ্চলগুলোর আবার নিজস্ব একটা রাজনৈতিক সমীকরণ আছে। বিশেষ করে আমি বলবো যে উত্তর মহারাষ্ট্র, যেমন যেমন মহারাষ্ট্রের যে মারাঠি অস্মিতা বা মারাঠি আইডেন্টিটি, তার সঙ্গে ওবিসি আইডেন্টিটির একটা কিন্তু দ্বন্দ্ব রয়েছে।
আবার যখন আমি যদি মধ্য মহারাষ্ট্রে আসি, তাহলে মধ্য মহারাষ্ট্রে কিন্তু আমরা দেখবো যে সেখানে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে ফার্মিং, কৃষির ব্যাপারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ফলে এই একটা রাজ্য যেখানে কিন্তু মানুষ অনিশ্চয়তায় ভুগছে, তার কারণ স্টিয়ারিংটা কার হাতে থাকবে, একদম মানে হিস্টোরিক্যালি ঐতিহাসিক ভাবে কিন্তু মহারাষ্ট্রের মানুষ তারা বালাসাহেব ঠাকরে এবং শিবসেনা বলতেই তারা একেবারে অজ্ঞান বলতে পারে। ফলে আজকে কিন্তু একটা সময় আসছে যখন এই রাজ্যের ক্ষমতা স্টিয়ারিংটা অন্য হাতে চলে যেতে পারে, হয় কংগ্রেস, মানে কংগ্রেস যদি বেশি আসনে যেতে, আবার এদিকে বিজেপি যদি বেশি আসনে যেতে। ফলে আঞ্চলিকতা থেকে জাতীয়তাবাদে একটা উত্তরণের একটা পটভূমি কিন্তু এই মহারাষ্ট্রের নির্বাচনের আগে রয়েছে। এবং এইখানে আমার মনে হয় যে 2024-এ যতই বিজেপি গোষ্ঠী বা একনাথ শিন্ডে গোষ্ঠী পিছিয়ে থাকুক, তারা কিন্তু অনেক চেষ্টা করেছে 24-এর নির্বাচনের পরে যেটুকু সময় পেয়েছে যে সাধারণ মানুষের কাছে আরো বেশি পৌঁছানো। তার ফলে এবং অবশ্যই আবারও তারা কিন্তু নরেন্দ্র মোদী এবং অমিত শাহের মুখটাকেই তারা বেশি করে রেখেছে, যে এটাই হচ্ছে আসলে একটা পরিবারতন্ত্রের বাইরে নিয়ে গিয়ে সাধারণ মানুষের জন্য সরকার যদি গঠন করতে হয়, তাহলে এই বিজেপির নেতৃত্বে যে শিবসেনা একনাথ শিন্ডের গোষ্ঠী তাদেরকেই হচ্ছে জিতাতে হবে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে এখন দেখার বিষয় যে মানুষ কোনটাকে গুরুত্বপূর্ণ দেয়, তাদের ঐতিহাসিক আবেগকে নাকি দৈনন্দিন যে জনপরিষেবা সেটাকে। একেবারেই প্রদীপবাবু, আপনি যে কথাটা বললেন যে ক্ষমতায় যারা রয়েছে এই শিন্ডে শিবির বিজেপির সঙ্গে মিলিয়ে তারা অনেক চেষ্টা করেছে তাদের মানুষের ভোট যাতে তাদের দিকে আসে, সেই সূত্র ধরেই আপনার সঙ্গে আবার একটা বিষয় নিয়ে আলোচনাতে আসব। সেই চেষ্টা করার যে কোনো ত্রুটি রাখেনি একেবারে নরেন্দ্র মোদীর সরকার বা কেন্দ্রের তরফ থেকেও, সেটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে প্রথম যেটা হচ্ছে আগস্ট মাসে যেটা ধারণা করা হয়েছিল যে লোকসভা নির্বাচনের পর আগস্ট মাসে নির্বাচন ঘোষণা হবে, সেটা হচ্ছে যে একসঙ্গে 4টে রাজ্যের জম্মু কাশ্মীর, হরিয়ানা, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র। কিন্তু আমরা যেটা দেখলাম যে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের নির্বাচন কিন্তু ঘোষণা হলো না। তাতে অজুহাত দেখানো হলো যে জম্মু কাশ্মীরে প্রচণ্ড সিকিউরিটি লাগবে, সমস্ত কিছু লাগবে, যাবতীয় মনোনিবেশ ওখানে মন দিয়ে করতে হবে ইত্যাদি, সুতরাং এখন মহারাষ্ট্রে নির্বাচন হবে না। অর্থাৎ নির্বাচনটা পিছিয়ে গেল। পিছিয়ে যাওয়ার ফলে কি হলো, মডেল কোড অফ কন্ডাক্ট চালু হলো না। আর ঠিক যদি আমরা তখন নজর রাখি যে আগস্ট থেকে যখন মহারাষ্ট্রের নির্বাচন কমিশন ঘোষণা করলো না, তখন থেকে ঘোষণা হলো কি লাড়কি বাহেন, 15,000 টাকা করে মহিলাদের প্রতি মাসে আর্থিক সাহায্য, আমাদের লক্ষ্মীশ্রীর মতো 3টে করে ফ্রি এলপিজি সিলিন্ডার। তারপর আবার দিওয়ালির বোনাস হিসেবে 15,000 টাকা করে, এই 1500 টাকা করে আরও মহিলাদের জন্য ঘোষণা। অর্থাৎ এইগুলো হচ্ছে ক্ষয়রাতি। এবং এটাও মাথায় রাখতে হবে যে একদিকে নরেন্দ্র মোদী যেখানে ওয়ান নেশন ওয়ান ভোটের কথা বলছেন, সেখানে তিনি 4টে বিধানসভার নির্বাচন একসঙ্গে করতে পারলেন না, তাকে ভাগ করতে হলো। অন্যদিকে বারবার তিনি যখন নির্বাচনী প্রচারে গিয়ে বলেছিলেন যে বিরোধীরা ক্ষয়রাতি দিচ্ছে, রেওয়াড়ি, সেইখানে কিন্তু দাঁড়িয়ে তাদের সরকারকেই এই ধরনের বিভিন্ন উৎকোচ বা সাধারণ মানুষকে হাতে টাকা পাইয়ে দেওয়ার মতো প্রকল্প ঘোষণা করা হচ্ছে। অন্যদিকে বিজেপির ইস্যু কি, সেই 370 ধারা থেকে শুরু করে যাবতীয় যে ইস্যুগুলো, হিন্দুদের ভয় দেখানো যে এক কাট্টা হয়ে ভোট দাও, তা না হলে কিন্তু তোমরা বাঁচবে না। অর্থাৎ সেই ধর্মের রাজনীতি, 370 ধারা, জাতীয়তাবাদ, তার সঙ্গে দরকারে ভোট আলাদা করে দেওয়া, অন্যদিকে ঘোষণা করা বিভিন্ন রকম দান খয়রাতি, সব তো বিজেপি রয়েছেই। অন্যদিকে যেটা বলা হচ্ছে যে কারণে মহাবিকাশ আঘাড়ি লোকসভায় ভালো ফল করেছিল, তাদের হাতে কিন্তু প্রতি বছর গড়ে 3,000 করে কৃষকের আত্মহত্যা হয়, প্রতি বছর গড়ে কম বেশি করে। এবছরও 2,841 জনের আত্মহত্যা হয়েছে। তাছাড়া মূল্যবৃদ্ধি, অন্যদিকে বিজেপির বিরুদ্ধে এই ইস্যুগুলো, এগুলো তাদের হাতে রয়েছে। কিন্তু সেক্ষেত্রে আপনি যেটা বললেন খুবই গুরুত্বপূর্ণ, মানুষ কোনটাকে বেছে নেবে। কারণ আমরা হরিয়ানাতে দেখেছি, হরিয়ানাতে গোটা রাজ্যে কর্মহীনতা, বেকারি, কেন্দ্রীয় সরকারের ওপর বিক্ষোভ, কৃষক আন্দোলনের মতো বড় ইস্যু, যেগুলোকে মনে করা হয়েছিল হরিয়ানাতে ক্ষমতা
ধরে রাখবে কংগ্রেস বিপুল, মানে 90টা আসনের মধ্যে 50টা থেকে 60টার মতো পাবে বলে বিভিন্ন জনমত সমীক্ষা পর্যন্ত বলেছিল। সেখানে পাশার দান উল্টে দিয়ে যাবতীয় সমীক্ষাকে ভুল প্রমাণ করে সেখানে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল, অর্থাৎ বিজেপির ইস্যুগুলোই সেখানে কাজ করেছে। সেক্ষেত্রে মহারাষ্ট্রের ক্ষেত্রে এটাই আমার প্রশ্ন, যে একদিকে বিরোধী শিবিরের যে ইস্যুগুলো, অন্যদিকে বিজেপি সহ এনডিএ শিবিরে যারা রয়েছে তাদের এই ইস্যুগুলো আদৌ কি মানুষের মধ্যে ইস্যু ভিত্তিক হবে, নাকি যেভাবে এজেন্ডা ধরিয়ে দেওয়া হয় সেই এজেন্ডা ভিত্তিক ভোট হওয়ার সম্ভাবনাই বেশি? প্রদীপবাবু, মহারাষ্ট্রে যেটা দেখা যাচ্ছে, যে আমি যেটা বললাম যে মহারাষ্ট্র প্রায় 6টা নির্দিষ্ট অঞ্চলে আমরা বিভক্ত করতে পারি। তো ফলে আমার মনে হয় অঞ্চল ভিত্তিক ভোট হবে, মানে এক একটা অঞ্চলের মানুষ এক একটা বিষয়কে সামনে রেখে তারা ভোট দেবে। মূলত যেটা যদি আমরা হরিয়ানার সঙ্গে একটু কম্পেয়ার করি, যেটা একটু আপনি বলছিলেন, সেখানে কিন্তু কংগ্রেস মেন প্লেয়ার ছিল। আমি বারবার বলছি যে কংগ্রেস যতই মহারাষ্ট্রে বেশি সিট দিক না কেন, সেখানে কিন্তু কংগ্রেস ফ্যাক্টর নয়। ফ্যাক্টর হচ্ছে উদ্ধব ঠাকরে শিবসেনা কতটা কংগ্রেসের যে 100-র বেশি আসনে তারা প্রার্থী দিয়েছে তাদেরকে কতটা সাপোর্ট করছে অর্গানাইজেশনালি, কারণ ওখানে শিবসেনারই সংগঠন রয়েছে। এবং সব থেকে বড় কথা সেটা হচ্ছে যে বিজেপির বিরুদ্ধে যেটা যাচ্ছে সেটা হচ্ছে হরিয়ানায় তারা যে তাসটা খেলেছিল, অর্থাৎ হচ্ছে চিফ মিনিস্টারকে বদলে দিয়েছিল 1-1.5 বছর আগে। এখানে কিন্তু সেরকম হয়নি, এখানে একনাথ শিন্দেকেই তারা সামনে রেখেছে এবং একনাথ শিন্দে দেবেন্দ্র ফাডনাবিস জুটি সেখানে কাজ করছে। এবং বিজেপির যে দুটো বড় ইস্যু ছিল, মানে একটা হচ্ছে উন্নয়ন আর একটা সুরক্ষা, এই দুটো ইস্যুতে মুম্বাই, মনে রাখবেন মুম্বাই টেররিস্ট অ্যাটাকের আতঙ্ক ওখানে এখনো মানুষের মনে আছে। ফলে মুম্বাইয়ের যে ওই সি লেন, মানে নদীর যে কাছাকাছি জায়গাটা, আরবিয়ান সাগরের কাছাকাছি জায়গায়, সেখানে সিকিউরিটি নিয়ে বিজেপি কি করলো, এবং রাজ্যের যে উন্নয়ন, মহারাষ্ট্র যে ইকোনমিক হাব, সেই অর্থনৈতিক উন্নয়ন বা ইনফ্রাস্ট্রাকচার বিজেপি এবং শিন্দে সরকার তারা কি করলো। আসলে মুশকিলটা হচ্ছে জনাদেশ 2019-এ শিবসেনা এবং এনডিএর পক্ষে ছিল, কিন্তু যেভাবে শিবসেনাকে ভেঙে এনডিএ তারা মানে প্রায় হাইজ্যাক করে নিয়ে যায়, এবং তারপরে সেটার রিপারকেশন আমরা 2024-এর নির্বাচনে দেখেছি, জাতীয় নির্বাচনে। কিন্তু 2024-এর বিধানসভা নির্বাচনে একটাই আমি বলবো, যে যতই সিন্ধে এবং ফাডনাবিসের সরকার তারা খয়রাতি গুলো লাস্ট মোমেন্টে দিতে থাকুক, মানুষের মনে কিন্তু থাকবে যে এই বিজেপি তারা না সিন্ধেকে এক ঘরে করে দেয়। ফলে তারা কিন্তু অনেক বেশি দেখবে যে, যেমন দেখুন অঙ্কের বিচারে শিবসেনা, উদ্ধব ঠাকরে এবং কংগ্রেসের আসন সংখ্যার মধ্যে মানে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে ডিফারেন্স খুব কম, সেদিকে সিন্ধে আর বিজেপির মধ্যে প্রার্থী সংখ্যা দেওয়ার ক্ষেত্রে বিজেপি 50টা বেশি আসনে প্রার্থী দিয়েছে। তো ফলে এখানেই মানুষ কিন্তু এই জায়গাটা আমার মনে হয় খুব ভাইটাল, যে তারা দেখবে যে উদ্ধব ঠাকরেকে যদি ভোট দেয় বা ওই জোটকে ভোট দিলে হয়তো শিবসেনার অনেক বক্তব্য বেশি থাকবে, রাদার দেন তারা যদি বিজেপি, এনডিএ শিবসেনা, সিন্ধে শিবসেনাকে ভোট দেয়। ফলে এবং এখানে আমার মনে হয় যে এনসিপির শরদ পাওয়ার, তার যে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং সাংগঠনিক অভিজ্ঞতা, সেটা তিনি মাঠে কাজে লাগাবেন। এবং সেখানে হয়তো আমি বলবো যে আজকে দাঁড়িয়ে এই মুহূর্তে, কালকে নির্বাচন, কোথাও গিয়ে শিবসেনার উপস্থিতি এবং ভয়েস ইন দ্য কামিং গভর্নমেন্ট, এইটা বিচার করে কিছুটা হলেও হয়তো উদ্ধব ঠাকরে শিবসেনা, কংগ্রেস, এনসিপি জোট কিছুটা এগিয়ে রয়েছে। একেবারেই। অনেক ধন্যবাদ প্রদীপবাবু। আমাদের সঙ্গে ছিলেন রাজনৈতিক বিশ্লেষক প্রদীপ চট্টোপাধ্যায়। এবং অবশ্যই আগামীকাল ভোট, 23 তারিখ ফলাফল, এবং নজর থাকবে অবশ্যই, কারণ মহারাষ্ট্রের রাজনীতি এতটাই জটিল হয়ে গেছে, এতটাই ছোট ছোট শিবিরে বিভক্ত হয়ে গেছে, মানুষ কোন ইস্যুতে ভোট দেবেন, কোন গোষ্ঠীকে ভোট দেবেন, সেটাই সবথেকে এখন প্রশ্নের বিষয়। আমরা নেশন টাইমে এই মুহূর্তে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি।